আজকে আমরা বিজ্ঞানের এসব বলকে জানি অধ্যায়টা দেখবো। এখান থেকে কিছু বোর্ডের এমসিকিউ দেখাই দিব, পাশাপাশি বই দাগাই দিতেছি। পেজটা খুলো, প্রথম পেজ থেকে যে লাইনগুলো দাগানো আছে এই লাইনগুলো একটু দাগানো। এই অধ্যায় থেকে কি কি জানবা? এই যে জড়তা জানতে পারবা, জড়তা, তারপর বল, স্থিতি, গতি, এগুলো আলোচনা করা হবে এই অধ্যায়ে। আর নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারি? বলের প্রকৃতি জানতে পারি, মানে বলের একটা ধর্ম আছে, ঠিক আছে, বলের ধর্মটা জানতে পারি। তারপরে নিউটনের যে দ্বিতীয় সূত্রটা আছে, আমরা জানি নিউটনের কয়টা সূত্র আছে? তিনটা সূত্রের মধ্যে দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারি বলের পরিমাপ, মানে বল কতটুকু বল ক্রিয়া করছে বা কাজ করছে সেটা জানতে পারি। আর তৃতীয় সূত্র থেকে আমরা কি জানতে পারি? ক্রিয়া প্রতিক্রিয়া বল। এটি একটু মনে রাখো, পরে কাজে লাগবে এমসিকিউ তে। দেখো, প্রথমে আছে ধাক্কা বা টান। এখানে ধাক্কা বা টান যেটাই বলি না কেন, এটাই কিন্তু একটা বল, ঠিক আছে। যে বলের একক কি? আমরা জানি বলের একক হচ্ছে নিউটন। এটা তোমার দেখো দুইটা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ড 16 এবং ঢাকা বোর্ড 2015 সালে আসছে। যে বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। এটা নিউটনকে তোমার ইংরেজিতে ছোটতে নিউটন লিখতে পারো, অথবা বড় হাতের যদি এন দেখো। যদি প্রশ্ন করা হয় যে তোমার নিউটন কয়টা সূত্র দিছে, গতি বিষয়ক কয়টা সূত্র দিচ্ছে? তিনটা। গতি বিষয়ক তিনটি সূত্র প্রদান করেন। এখানে প্রথম সূত্র থেকে যেগুলো বিষয় জানতে পারি, কিছুক্ষণ আগে বলছি যে আমরা প্রথম সূত্র থেকে বলের প্রকৃতি অর্থাৎ জড়তা জানতে পারি। এটা কিন্তু তোমার বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড 15 সালে আসছে। আর বলের প্রকৃতি এটাও লেখা আছে, বল সম্পর্কে ধারণা জানতে পারি, ঠিক আছে। ওই একই কথা, বলের প্রকৃতি, প্রকৃতি এটা লিখে রাখো পাশে। বলের প্রকৃতি বা ধর্ম জানতে পারি, আর জড়তা জানতে পারি, ঠিক আছে, এটা প্রশ্ন আসবে। অথবা বলের গুণগত সংজ্ঞা জানতে পারি, এটাও লিখে রাখো, এখানে বইয়ের পাশে লিখে রাখো যে বলের গুণগত ধারণা বা গুণগত সংজ্ঞা, তারপর বলের প্রকৃতি, জড়তা, ঠিক আছে, বলের সংজ্ঞা, এগুলো জানতে পারি প্রথম সূত্র থেকে। তাহলে এই প্রথম সূত্রটা একটু মুখস্থ করবে। এখানে বক্সের মধ্যে দেওয়া আছে যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরে থাকবে, আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এখানে দেখো জড়তা আছে, জড়তার পরিমাপ কি? যদি প্রশ্ন করে যে জড়তার পরিমাপ কি, উত্তর দাগা বা ভর, এটা মুখস্থ রাখো। জড়তার পরিমাপ হচ্ছে ভর। এখন জড়তাটা কি? মানে জড়তা হচ্ছে যে স্থির বস্তু স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। এই যে একটা ধর্ম, এটাকে বলে জড়তা। এখানে লেখা আছে যে স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, এটা হচ্ছে ওদের জড়তা। এখন এমসিকিউতে আসি। দেখো, গাছ থেকে একটি ফল মাটিতে পড়লো, এটি কোন বলের কারণে? এটা জানো যে মহাকর্ষ বলের কারণে। আচ্ছা দেখো, এই যে 7 নম্বর এমসিকিউটা দেখো, নিউটনের গতি বিষয়ক কয়টা সূত্র দিছে? কিছুক্ষণ আগে বলছি না, নিউটন গতি বিষয়ক কয়টা সূত্র দিছে? 3টা। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কোনটির গুণগত সংজ্ঞা জানতে পারি? ওই যে বইয়ের পাশে লিখে রাখতে বলছিলাম যে কোনটির গুণগত সংজ্ঞা জানতে পারি? আমরা বলের গুণগত সংজ্ঞা জানতে পারি, বল, ঠিক আছে। তারপরে তোমার 9 নম্বর প্রশ্নটা দেখো, নিউটনের প্রথম সূত্র কোন দুটি বিষয় জ্ঞান লাভ করতে পারি? বড়তে তোমার এটা হচ্ছে বল এবং জড়তা। দেখো এখানে আমরা প্রথম থেকে একটু দেখে, দেখো এখানে কি কি লেখা আছে। বল এবং জড়তা এই দুটি বিষয়ে আমরা ধারণা পাই প্রথম সূত্র থেকে। এখানে কি বলছে যে কোন বস্তু যে অবস্থানে আছে ওই অবস্থানে থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, সেটা হচ্ছে জড়তা। জড়তার সংজ্ঞাটা মুখস্থ করবো। যদি স্থিতিশীল বস্তুর স্থির থাকতে চাওয়ার ধর্ম, সেটা হবে স্থির জড়তা। আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার ধর্মটা হবে গতি জড়তা। তার মানে জড়তা দুই ধরনের, একটা স্থির জড়তা আর একটা গতি জড়তা। ধরো চলন্ত বাস থেকে যাত্রী মানে সামনে ঝুঁকে পড়ে, এটা মূলত কারণ হচ্ছে গতি জড়তার কারণে। মানে হঠাৎ ব্রেক দিলে আমরা সামনের দিকে ঝুঁকে যাই না, এটা হচ্ছে গতি জড়তার কারণে। এটা বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ড 17 সালে আসছে। আবার ধরো কোন একটা গাড়ি থেমে আছে, হঠাৎ যদি চলতে শুরু করে, তোমরা কি হয় পিছন দিকে ঝুঁকে যাও না? এইটা পিছনের দিকে যে হেলে যাও, এটা জড়তার কারণে ঘটে। এটা হচ্ছে স্থির জড়তা, এটা পাশে লিখে রাখো। এটা হচ্ছে স্থির জড়তা, জড়তার কারণে এই ঘটনাটা ঘটে। আর এই যে চলন্ত বাস থেকে নামতে গেলে ঠিক তার বিপরীত দিকে ব্যাপারটা, এটা হচ্ছে তোমার গতি জড়তা। এটা আগে বললাম, এটা ঢাকা বোর্ড 15 সালে আসছে। যেখানে চলন্ত বাস থেকে লাফ দিলে কি হয়, এটা হচ্ছে গতি জড়তা। তারপর আসি নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি কি জানতে পারি? আমরা বলের পরিমাপ জানতে পারি। এটি পরীক্ষা আসবে যে নিউটনের গতি সূত্র 2 নম্বর সূত্র থেকে আমরা কি জানতে পারি? বলের পরিমাপ, মানে আসলে কতটুকু বল কাজ করছে, এটা মানটা বের করতে পারি। যেখানে তোমার এখানে তোমাদের এই ভরবেগ সম্পর্কে জানতে হবে। ভর এবং বেগের গুণফলটাই হচ্ছে ভরবেগ। যদি সংজ্ঞা আসে পরীক্ষায় যে ভরবেগ কি, তখন এটা লিখে দিবা। ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল। আর আমরা জানি ভর ইংরেজিতে বলে ম্যাস। ম্যাসের তোমার প্রথম বর্ণটা হচ্ছে এম, এই জন্য ভরকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়।
আর এই যে বেগ, বেগ মানে হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি। তো ভেলোসিটির এই প্রথমে যে ভি আছে এই জন্য এই ভি দ্বারা বেগকে প্রকাশ করা হয়। তাহলে ভরবেগ আমরা পারবো, ভরবেগ, ভর হচ্ছে ভর এবং বেগের গুণফল। এখন বেগ আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আদি বেগ আর একটা হচ্ছে শেষ বেগ, মানে ইনিশিয়াল ভেলোসিটি আর একটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। তুমি ধরো কোথাও মানে স্কুলে যাবা ধরো, অথবা কোথাও যাচ্ছ, প্রথমে ধরো স্থির ছিলা, স্থির থেকে যাত্রা শুরু করে একটা জায়গায় গেলে একটা নির্দিষ্ট সময় পরে। তো প্রথমে ধরো তুমি এখান থেকে যেই বেগে শুরু করবা প্রথমে, এটা হচ্ছে আদি বেগ, আদি আদি বেগ বা শুরুর বেগ। আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইনিশিয়াল ভেলোসিটি। আর তুমি বর্তমানে যে জায়গায় আছো, ধরো এই জায়গায় এই পজিশনে আছো, এই পজিশনে থাকলে এটা হচ্ছে তোমার শেষ বেগ, শেষ শেষ বেগ। শেষ বেগকে বলা হয় ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আদি বেগ হচ্ছে ইউ আর শেষ বেগ ভি। তাহলে এখান থেকে এখানে আসতে একটা সময় লাগছে না, তাহলে সময়টা হচ্ছে টি। তোমার তো একটা ভর থাকবে, তোমার ভর হচ্ছে এম, তাহলে তোমার আদি ভর হচ্ছে এম আর শেষ ভর তো কখনো চেঞ্জ হয় না, ভর সমানই থাকে সবসময়। তাহলে এম আর ইউ, তাহলে এই দুটাকে গুণ দিলে যে কি হবে, ভর এবং বেগের গুণফল কি হবে, ভরবেগ না? তাহলে এটা যেহেতু আদি বেগ, তাহলে কি হবে, আদি ভরবেগ, মানে এম ইউটা হচ্ছে আদি ভরবেগ। আর এখানে তো এম আর এখানে ভি, তাহলে এই দুটাকে গুণ দিলে হবে তোমার শেষ ভরবেগ, ঠিক আছে, মানে এম ভি। এই এম ভি আর এম ইউ এটাকে বিয়োগ করছে, এখানে দেখো ভরবেগের পরিবর্তন, পরিবর্তন মানে হচ্ছে বিয়োগ। ধরো এম ভি বিয়োগ এম ইউ, এটা বিয়োগ করছে এম ইউ। এখান থেকে দেখো এখানে এম আছে এখানে এম আছে, তাহলে এমটাকে আমরা কমন নিতে পারি না? কমন নিলে এখানে ভিতরে থাকবে কি, ভি থাকবে বিয়োগ, আর এখান থেকে তো এমটা কমন নিয়ে আসছে সামনে, তাহলে এখানে কি থাকবে, ইউ। এইটা এখানে লিখছে এম ইন্টু বি মাইনাস ইউ। আর এখানে তোমার এই যে ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে অ্যাসেলারেশনের এ, এটা হচ্ছে ত্বরণ। ত্বরণকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। আর ত্বরণের সূত্রটা হচ্ছে এটা, এ সমান বি মাইনাস ইউ ডিভাইড বাই, এই সূত্রটা একটু মুখস্থ করবো। এখানে এ হচ্ছে ত্বরণ আর বি মানে হচ্ছে শেষ বেগ, শেষ বেগ, আর ইউ তো আদি বেগ, এটা তো এখানে লিখে দিলাম। ইউ মানে আদি বেগ আর বি মানে শেষ বেগ। তাহলে শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড, মানে শেষ বেগ থেকে আদি বেগটাকে বিয়োগ করে সময় দিয়ে ভাগ করে দিব। এই যে এখানে যে সময়টা ছিল না, তাহলে এই যে শেষ বেগ, শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ, নিচে এই সময় যে যত সময় লাগবে ওটা নিচে ভাগ, এটাই হচ্ছে ত্বরণ। এখানে একটা কথা বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে। এই কথাটা আসলে মানেটা কি, এই যে এখানে দেখো এখানে ক্লিয়ার করে দিছে। আমরা যে কিছুক্ষণ আগে দেখলাম না যে ভরবেগটা কি, এই যে এরকম ছিল না, এম ইন্টু বি মাইনাস ইউ, এটা কি ছিল, ভরবেগের পার্থক্য ছিল, পরিবর্তন। তো এই ভরবেগের পরিবর্তনটা হচ্ছে তোমার এই যে এম, এম এর সমানুপাতিক, ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এম এর সমানুপাতিক। এম এ মানে কি, আমরা বলের সূত্র জানি না যে এফ সমান সমান এম এ, বল সমান সমান ভর গুণন ত্বরণ, এফ সমান সমান এম এ, এটা হচ্ছে বলের সূত্র, এই যে এটা। আর এখানে বলছে ভরবেগের পরিবর্তন সময়ের বর্গ, মানে সময়ের সমানুপাতিক। তাহলে এই যে এইটা হচ্ছে তোমার সময়, ভরবেগের পরিবর্তন হার না, এটা দিয়ে ভাগ দিতে হবে আর বলে, এই যে এইটা মূলত সূত্রটাই যে বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, এই যে এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। তো এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে তোমার এখানে সমান চিহ্ন হবে, আর এখানে এটার পরিবর্তে একটা কে বসাবো, আর এখানে ভরবেগের পরিবর্তন উপরে আর নিচে হচ্ছে সময়, মানে এখানে হার বলছে না, ভরবেগের পরিবর্তনের হার, এই যে ভরবেগের পরিবর্তনের হার, হার মানে হচ্ছে টাইম দিয়ে ভাগ, মানে সময় দিয়ে ভাগ, এই যে সময় দিয়ে ভাগ করছি ভরবেগের পরিবর্তনটাকে, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, পরিবর্তন বা পার্থক্য, আর নিচে হবে সময়, এটা ভাগ দিলাম। তারপরে এই যে সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিছো, এখানে একটা কে আসবে, এই কে এর মান তুমি অন ধরবা, অন। আর এই এখানে এই যে এতটুকু নিলে, এতটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, বি মাইনাস ইউ ডিভাইড বাই টি এর পরিবর্তে কি লিখতে পারি, এ লিখতে পারি না? এই যে উপরে আমরা দেখে আসলাম ত্বরণ, এই যে এখানে বি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এটা কি ত্বরণ না? তো ত্বরণ লিখতে পারি, তাহলে লিখলাম। তাহলে এফ সমান সমান এম এ, এটা হচ্ছে তোমার নিউটনের 2 নম্বর সূত্র। এই অধ্যায়ে যত ম্যাথ আছে এই সূত্র দিয়ে, তোমার বেশিরভাগ ম্যাথই এই সূত্র দিয়ে করতে হয়। আর এই অধ্যায় থেকে তোমাদের সৃজনশীলের গ নাম্বারে কিন্তু এই সূত্র দিয়ে হুবহু একটা অঙ্ক আসে। তাহলে বল সমান ভর গুণন ত্বরণ, এফ সমান সমান এম এ, এটা একটু মুখস্থ করবা, এটা লাগবে। এখানে দেখো একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা সমাধান দেখাচ্ছে। দেখো একটি বস্তুর ভর, আর ভর মানে কি, ভর মানে হচ্ছে এম না, ছোট হাতের এম, ম্যাস। তো ম্যাসের এখানে 20 কেজি, কেজি মানে হচ্ছে যে কিলোগ্রাম আর কি, কেজি। তাহলে 20 কেজি, তার মানে এটা এম এর মান দেওয়া আছে। অপর একটি
বল প্রযুক্ত হওয়ার জন্য ত্বরণ হলো এত। এখানে দেখো আমাদের বলে দিচ্ছে ত্বরণের মান হচ্ছে এত, আর ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ছোট হাতের এ। আর এই যে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে এটাকে ইংরেজিতে লিখলে এভাবে লিখবা, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এভাবে লিখবা, এভাবে লিখবা। আর বাংলা লিখলে এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এই যে এটা না দিলে কিন্তু এখানে ইনভার্স দিতে হবে, মানে তুমি যদি ওটা না দাও মিটার সেকেন্ড এভাবে, আর পার দিলে এটা ইনভার্স দিতে হবে না। তাহলে আমাদের ত্বরণ দেওয়া আছে, আর হচ্ছে তোমার ভর দেওয়া আছে, আমাদের বের করতে বলছে বল, বলের মান। তাহলে ঝটপট ওই সূত্রটা লিখবা যে এফ সমান এম এ, আমরা যে সূত্রটা জানি বলের সূত্র এফ সমান এম এ। তাহলে এম এর মান কত, এম এর মান 20, এখানে এম এর জায়গায় 20 লিখবা। আর এ এর মান কত, এ এর মান 2, তাহলে উত্তর কত হবে 40। আর আমরা বলের একক কি জানি, নিউটন। নিউটন বড় হাতের এন দ্বারা লিখতে পারো, অথবা বাংলায় লিখলে নিউটন এভাবে লিখবে। তারপর এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে তোমার নিউটনের 3 নম্বর সূত্র। মানে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন আমরা যতটুকু পড়লাম এই অংশটুকুর মধ্যে আমরা এমসিকিউ গুলো সমাধান দেখি। এখন এই যে এদিকে দেখো, এই যে আমরা একটা পড়ছিলাম না যে চলন্ত বাস থেকে হঠাৎ সামনে সামনে ঝুঁকে পড়ে, এটা মূলত কিসের কারণে, এটা হচ্ছে গতি জড়তার কারণে। কিছুক্ষণ আগে বইয়ে দেখাই দিলাম। থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করে, এটা কিন্তু তোমার স্থির জড়তার কারণে। আর আমরা কোন দিকে ঝুঁকে পড়ি, চলন্ত বাস হঠাৎ করে সামনে চললে আমরা কোন দিকে ঝুঁকে পড়ি, পিছনের দিকে। এটা তো সবাই জানি। তারপরে এই যে দেখো 27 নম্বরের প্রশ্ন কি বলছে, বলের একক কি, এটা কোনো প্রশ্ন হলো, নিউটন। এটা যদি বড় হাতের এন দ্বারা থাকতো ওটা উত্তর হতো, ঠিক আছে। বলের একক নিউটন। তারপরে দেখো বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের কি, বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এইটা ওইটা না বইয়ে দেখাই দিলাম, দ্বারা দেখাচ্ছি আরেকবার। এই যে এই লাইনটা দেখো, বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটাই তো এমসিকিউটা ছিল। পরে দেখো ভরবেগ কি, দেখো ভরবেগ, ভরবেগ ভর এবং বেগের গুণফল। এই যে ভর এবং বেগের গুণফল। তারপরে নিউটনের দ্বিতীয় সূত্র নিচের কোনটি, তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র আমরা কি জানি, এফ সমান এম এ, এফ সমান এম এ। তার মানে এম, এম মানে তো ভর, আর এ মানে তো ত্বরণ। দেখো এটা কোথায় আছে, এই যে ভর আছে, এই যে ত্বরণ আছে। তার মানে এম মানে ভর, আর এ মানে ত্বরণ, তার মানে আর এফ মানে বল। তাহলে এই যে এটা 2 নম্বরটা রাইট। তারপরে কোনটি বলের একক, সেম প্রশ্ন, বলের একক কি, নিউটন। জড়তার পরিমাপ কোনটি, জড়তার পরিমাপ কি আমরা জানি, ভর। ওই যে প্রথমে বইয়ে দাগাই দিলাম, জড়তার পরিমাপ হচ্ছে ভর। এই যে এদিকে দেখো, এই যে জড়তার পরিমাপ হচ্ছে ভর। তারপর দেখো নিচের কোনটি দ্বারা ত্বরণ নির্দেশ করে, এই যে ছোট হাতের এটা দ্বারা ত্বরণ নির্দেশ করে। এটার এই যে তোমার এক্সপ্লেনড হচ্ছে এটা এসেলারেশন, এটা। আর এফ হচ্ছে ফোর্স, ফোর্সের প্রথম প্রথম বর্ণটা হচ্ছে এফ। আর এই যে ম্যাস, ম্যাস মানে হচ্ছে ভর। নিউটনের কোন সূত্র ভরবেগ ও ত্বরণের সাথে সম্পর্কিত, দ্বিতীয় সূত্র। তারপর দেখো এখানে একটা প্রশ্ন আছে 35 নম্বরে, যশোর বোর্ড 24 সালে আসছে। 8 কেজি ভরের একটি বস্তুর উপর 32 নিউটন, তার মানে এটা কিসের মান, এফ এর মান, বলের মান। বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ কত, ত্বরণ মানে কি অ্যাসেলারেশন, এর মান। আর 8 কেজি, 8 কেজি আছে, তার মানে এটা কার মান, বরের মান। তার মানে এম দেওয়া আছে আর এফ দেওয়া আছে, আমাদের কি বের করতে হবে, এ। তাহলে আমরা যে সূত্রটা জানি যে এফ ইকুয়াল এম এ, এফ ইকুয়াল বল সমান সমান ভর গুণন ত্বরণ, এটা লিখবো প্রথমে। এখন আমাদের চাইছে কি, আমাদের বের করতে বলছে ত্বরণ। তাহলে এই ত্বরণটাকে আমরা ধরো বাম পাশে রেখে ডান পাশে রেখে দাও। তাহলে এই যে সাথে যে একটা এম আছে, গুণ আছে, ওটা কি হয়ে যাবে, এফ এর সাথে ভাগ হয়ে যাবে, এফ ডিভাইড বাই এম সমান এ। এখন এফ এর জায়গায় এফ এর মান বসাও, এফ এর মান কত 32, তাহলে 32, আর এম এর মান কত 8। তাহলে 32 কে 8 দ্বারা কাটাকাটি গুলো কত হয়, 4 32 না, 4 হবে। মানে এর মান হবে 4, আর এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো 4 কোথায় আছে, ক নম্বরে, উত্তর হবে ক। এখানে অসংখ্য ম্যাথ আসছে তোমাদের 24 সালে। দেখো বরিশাল বোর্ড 2024 একটা প্রশ্ন আসছে, কত ভরের একটি বস্তুর উপর, মানে 10 নিউটন। তার মানে নিউটন মানে কার, এফ এর মান। তারপর বল প্রয়োগ করলে ত্বরণ 4 হয়, তার মানে এ এর মানও দেওয়া আছে 4। তার মানে আমাদের কি বের করতে বলছে, কত ভরের। তার মানে আমাদের মূলত বের করতে বলছে এম এর মান, এম সমান হট। আমরা প্রথমে সূত্রটা লিখবো, এফ সমান এম এ, এটা লিখবো। এখান থেকে আমরা কি বের করব, এম। তাহলে এমটা বের করব, তাহলে এম এর সাথে যে এটা গুণ আছে এটা ভাগ করে দাও, এফ ডিভাইডেড এ। আমরা বের করব এম, এটা লাগবে না, তাহলে এটাকে বাম পাশে পাঠিয়ে দাও, তাহলে এফ এর নিচে চলে আসবে সমান এম। তাহলে এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 10, আর এর মান কত, এর মান 4। 10 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 2 পয়েন্ট সামথিং, মানে 2.5 আসবে আর কি।
2.5 কেজি এর জন্য উত্তর হবে 2.5 কেজি। ভরের একক কি কেজি না? এই সূত্র দিয়েই এই অধ্যায়ে যত ম্যাথ আছে সব করতে হবে। এই যে দেখো মাইমেন্টিক বোর্ড 24 সালে প্রশ্ন আসছে, কোন বস্তুর উপর 300 নিউটন, নিউটন মানে কার মান? এফ এর মান, বল প্রয়োগ করলে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে এটা কার মান? ত্বরণের মান, মানে এর মান। তারপরে কি বের করতে বলছে? বস্তুটি ভর কত? এ বের করতে বলছে। তাহলে সেম আগে সূত্রটা আগে লিখবা যে এফ সমান এম এ, বের করবা এম, তাহলে এটা তো রাখার দরকার নেই, তাহলে এফ ডিভাইড বাই এ সমান এম। ওকে, তাহলে উপরে এফ এর মান কত? 300। এফ এর মান 300 আর এর মান কত? এর মান হচ্ছে 3। তাহলে 300 রে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 100 হয়। উত্তর হবে ক। তারপরে দেখো 120 নিউটন মানে 120 কেজি ভরে, তার মানে এম এর মান 5 মিটার পার সেকেন্ড সমবেগে। আচ্ছা রিজা 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলে, এর ভর কত? আচ্ছা এখানে হচ্ছে এত সমবেগে, তার মানে এটা হচ্ছে বেগের মান আর কি, ভি এর মান, বেগের মান। এর ভর কত? তার মানে এ বের করতে বলছে। তার মানে আমরা ওই যে ভরবেগের সূত্রটা জানি না, যে এফ সমান এম এ, সরি ভরবেগ কি, ভরবেগ কি ছিল, যে পি ইকুয়াল এমভি, এটা ছিল না? পি ইকুয়াল এমভি বর্গগুণন বেগ এমভি। তাহলে এখানে দেখো এম এর মান কত? 120 ইন্টু, আর ভি এর মান কত? 5। তাহলে 120 কে 5 দিয়ে গুণ করলে যেটা আসবে ওটাই হচ্ছে ভরবেগের মান আর কি। তাহলে এটা গুণ করলে তোমার 600 আসবে। তারপরে দেখো ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্নটা, 200 নিউটন বল, তার মানে এফ এর মান 200, তারপর ভরে এত, আচ্ছা এখানে এটা হচ্ছে এর মান, এর মান হচ্ছে এখানে মানে 4 মেবি 4, আর এটা 200, তাই 4। তাহলে কতটুকু ভরের এত ত্বরণ সৃষ্টি করবে? তার মানে এখানেও আমাদের কতটুকু ভর চাইছে, তার মানে এম এর মান বের করতে হবে, এম। তাহলে সেম সূত্র এফ ইকুয়াল এম এ, এটা লিখে আমরা তো এম এর মান বের করবো, তাহলে এটাকে এফ এর নিচে পাঠিয়ে দেবো। তাহলে এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 200 আর এর মান কত? 4 সমান এম। তাহলে এটাকে ভাগ দিলে কত হবে? 50 হবে। উত্তর হবে ক। বুঝতে পারছো কিনা জানাও তো, এই ম্যাথ গুলো বুঝতেছো কিনা? একটা সূত্র দিয়ে তো বারবার করতেছি, এখানে যত ম্যাথ আছে সব একই সূত্র। তাহলে নিউটনের 3 নম্বর সূত্রটা কি ছিল? নিউটনের 3 নম্বরটা ছিল হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত একটি প্রতিক্রিয়া আছে, এটা মুখস্থ করবা। তারপরে যে ক্রিকেট বল, ব্যাটের উপর বল প্রয়োগ করে, এটা কিন্তু একটা প্রতিক্রিয়া বল, এটা ঢাকা বোর্ড 2020 সালে আসছে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের উদাহরণটা একটু পড়বা। যেখানে তোমার দুইটা আছে, আমরা যে হাঁটি, আমরা যে রাস্তা দিয়ে হাঁটি, এটাও কিন্তু মাঠ, আমরা হচ্ছে প্রথমে মাটিতে একটা বল প্রয়োগ করি, মাটি আবার আমাদের উল্টা দিকে একটা বল প্রয়োগ করে, এই জন্য আমরা সামনের দিকে হাঁটতে পারি। লোকটা যে নৌকা চালাচ্ছে, প্রথমে সে এই লাঠি দিয়ে মাটিতে একটা মানে বল প্রয়োগ করতেছে, আবার মাটি তাকে উল্টা দিকে একটা বল প্রয়োগ করতেছে এবং নৌকাটা সামনের দিকে যাচ্ছে। এগুলো, এই দুটাই কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বলের উদাহরণ। এটা ক্রিয়া প্রতিক্রিয়া, এটাও ক্রিয়া প্রতিক্রিয়া বলের উদাহরণ। এটাও কিন্তু একটা ক্রিয়া প্রতিক্রিয়া, যে বেলুনে যখন প্রথমে বাতাস প্রবেশ করানো হয়, তারপরে বেলুনটা ফুলে যায়, বাট ছেড়ে দিলে ওটা কি হয়? দৌড় দিয়ে চলে যায়। এটাও কিন্তু একটা ক্রিয়া প্রতিক্রিয়া বল। এখন আসি বলের প্রকৃতি। বল কিন্তু মানে মৌলিক বল কিন্তু 4টা। পরীক্ষায় কিন্তু আসবে যে মৌলিক বল কয়টি, তখন উত্তর দেখাবা 4টি। কি কি সেই বল সম্পর্কে জানতে হবে। 1 নম্বর হচ্ছে মহাকর্ষ বল, তাড়িত চৌম্বক বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, আর এটা দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। মহাকর্ষ বল থেকে মনে রাখবা যে এটা হচ্ছে সব থেকে দুর্বল বল, মানে সব থেকে কম শক্তিশালী বল। আর এখানে আছে মাধ্যাকর্ষণ। মাধ্যাকর্ষণ মানে হচ্ছে অভিকর্ষ বল। আর অভিকর্ষ ত্বরণ, এই যে জি, ছোট হাতের জি দ্বারা বোঝায়, এটা অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের তোমার অ্যাবসোলিউট মান হচ্ছে 9.806665, এটা 9.806665। সমুদ্রের 45 অক্ষাংশে এটা মান হচ্ছে 9.806665। তো এখান থেকে জাস্ট প্রথম দুইটা ডিজিট মনে রাখলে হবে, 9.8 মিটার পার সেকেন্ড। তারপরে তড়িৎ চৌম্বকীয় বল, তড়িৎ চৌম্বকীয় বলের উদাহরণটা একটু পড়বা। আর সব থেকে দুর্বল বল ছিল মহাকর্ষ বল। এটা হচ্ছে যে পরমাণুর গড়ন, তারপর রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, মূলত এটা তড়িৎ চৌম্বক বল। তারপরে এই যে দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল থেকে এখানে এই বিটা রশ্মি যে নির্গমন, এটা মনে রাখবা, ইলেকট্রন বের হয় বিটা রশ্মির কারণে, এই তোমার দুর্বল নিউক্লিয় বলটা, ঠিক আছে। আর সবল নিউক্লিয় বল, অর্থাৎ এক সেকেন্ড তোমার, এটা হচ্ছে সব থেকে শক্তিশালী, মানে সবল নিউক্লিয় বলটা হচ্ছে সব থেকে শক্তিশালী। 2 নম্বর শক্তিশালী হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল, মানে এটা হচ্ছে সেকেন্ড আর কি। সব থেকে শক্তিশালী সবল নিউক্লিয় বল, এটা একটু লিখে দেই। তোমার ধারাবাহিকটা হচ্ছে প্রথমে সব থেকে শক্তিশালী সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় নিউক্লিয়, তারপরে পরে হচ্ছে তড়িৎ চুম্বকীয়, তড়িৎ চুম্বকীয় বা বিদ্যুৎ চুম্বকীয় যেটাই হয়। তারপরে হচ্ছে দুর্বল, দুর্বল নিউক্লিয়, দুর্বল নিউক্লিয়।
আর সর্বশেষ কি মহাকর্ষ। এটা হচ্ছে মহাকর্ষ সব থেকে দুর্বল আর সব থেকে শক্তিশালী সবল নিউক্লিয় বল। তারপর 2 নাম্বার হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, 3 নম্বরে দুর্বল নিউক্লিয় বল। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। আর দুর্বল নিউক্লিয় বল কোন রশ্মির থেকে ইলেকট্রন বের হয় এটা একটু মনে রাখবো, বিটা রশ্মি। তারপরে এখান থেকে ঘর্ষণ বল, এগুলো একটু পড়ে নিও, এখান থেকে এমসিকিউ অতটা আসে না। তবে এই যে স্থিতি ঘর্ষণের উদাহরণ, মানে ঘর্ষণকে 4 ভাগে ভাগ করেছে, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। এখান থেকে যে মানে আমরা যে হাঁটি, তারপরে এগুলো মূলত স্থিতি ঘর্ষণের কারণে হয়। এটা অলরেডি রাজশাহী বোর্ড 24, তারপর দিনাজপুর বোর্ড 23 আসছে। আর গতি ঘর্ষণ, তারপর আবর্ত ঘর্ষণ, এটা একটু পড়বো। আর প্রবাহী ঘর্ষণটা পরীক্ষা আসছে, এই যে তরল এবং বায়ু মানে বাতাস এবং পানির ক্ষেত্রে তোমার প্রবাহী ঘর্ষণটা কাজ করে, বরিশাল বোর্ড 24 আসছে। যেমন এই যে প্যারাশুট মানে জাম্প করে না আকাশ থেকে, প্লেন থেকে, তখন এটা প্রবাহী ঘর্ষণ কাজ করে। ঠিক আছে, এতটুকুই ছিল। আর একটু